হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 আমাদের পরিবেশ পেজ নাম্বার 124 থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আগের দিন আমরা দেখেছিলাম 123 নম্বর পৃষ্ঠা থেকে। আজকে আমরা দেখব মেঘ, বৃষ্টি, বাজ। কাকে মেঘ বলে, কাকে বৃষ্টি বলে, কাকে বাজ বলে, আকাশ সম্বন্ধে আরও আমরা ডিটেলসে জানবো। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখি আজকের পড়াশোনা। তো আমাদের শুধু আমরাই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আমাদের সঙ্গে আছে। তারা আমার সঙ্গে লাইভ ক্লাস করছে, কথা বলে কিভাবে ক্লাস করছে দেখে নাও। তাদের মতো যদি তোমরাও ক্লাস করতে চাও তাহলে অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে চলে এসো। তো চলো আমরা দেখি আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে আছে সম্প্রীত, শিবম, সিফা, বর্ষা। হ্যাঁ সম্প্রীত, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, শোনা যাচ্ছে। মেঘ কাকে বলে জানো? মেঘ স্যার, ছোট ছোট জলকণাকে মেঘ বলে? না, এই যে আমাদের পুকুর, নদী, নালা, একটু ভালো করে বলো। পুকুর, নদী, নালার জলগুলো বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। আর আকাশে ধূলিকণার সঙ্গে ভেসে জমে বেড়াতে যায়। থাকে। এরা যখন কাছাকাছি আসে তখন একটা চায় হয়ে যায় মেঘের। হয়ে যায়। তখন তাকে আমরা মেঘ বলি। আর বৃষ্টি কাকে বলে? এই মেঘ আস্তে আস্তে উপরে বৃষ্টিকাল। ওঠে। এই মেঘ আস্তে আস্তে উপরে ওঠে, তখন আর ভেসে থাকতে পারে না, ঠান্ডা হয়ে গিয়ে কাছাকাছি এসে অনেক ভারী হয়ে যায়, তখন সেটা টপ টপ করে পৃথিবীতে নেমে আসে। একে আমরা বলি বৃষ্টি। বাজ কাকে বলে? বাজ হচ্ছে মেঘে মেঘে ঘষা লেগে এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎ যায়। তারপর যদি মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ যায় তখন তাকে বাজ পড়া বলে। বাহ। তো মেঘ আছে, ধরো এর একটা মেঘের চাই আর একটা মেঘের চাকে, এবার বাতাস বইছে, এবার এই মেঘের চায়ের ওপর দিয়ে এই মেঘের চাই যাচ্ছে, ঘষা লেগে যেতে পারে। বাতাসের সঙ্গে মেঘের চায়ের ঘষা লেগে যেতে পারে। এই বাতাসের সঙ্গে বা মেঘের সঙ্গে মেঘের ঘষা লেগে যখন যায়, আমরা যদি দুটো হাতকে খুব ঘষি, আমরা দুটো হাতের তালুকে যদি ঘষি তাহলে আমাদের হাতের তালুতে গরম হয়ে যাচ্ছে। সেরকমই বাতাসে বাতাসে মেঘে মেঘে ঘষা লেগে এর মধ্যে চার্জ তৈরি হয়, কারেন্ট তৈরি হয়ে যায়। এই কারেন্টকে বলা হয় স্থৈতিক কারেন্ট। এই কারেন্ট যখন অনেকটা চার্জ হয়ে যায় তখন আর থাকতে পারে না, তখন লম্বা মতো এই ধরো আকাশে আকাশে এই একটা মেঘ, এই একটা মেঘের মধ্যে কারেন্ট জমে গেছে। কি জমে গেছে? কারেন্ট। আর এই একটা মাটি, এখানে অনেক নিচু মাটি। তো এখানে একটা তাল গাছ আছে, এখানে একটা আম গাছ আছে। তো কোনটাই পড়াটা সহজ হবে? তাল গাছ। তাল গাছ উঁচু, যে কোনো উঁচু গাছেই তার জন্য বাজ পড়ে। কি হয় না, ওখান দিয়ে এখান দিয়ে বাজটা কানেকশন করে নিতে পারে পৃথিবীতে। মেঘের কাছে থাকে ওই গাছগুলো। দেখবে অনেক সময় টাওয়ারের উপরে বেশি বাজ পড়ে, টাওয়ারগুলোতে অনেক উঁচু হয়, তো এই উঁচু টাওয়ারের উপরে অনেক সময় বাজ পড়ে। তাহলে কোন গাছে বাজ পড়বে বুঝতে পারলে? হ্যাঁ, তাল গাছ, নারকেল গাছগুলো বেশি বাজ পড়বে। এবার বাজ পড়ার থেকে বাঁচার জন্য আমাদের অনেকগুলো সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা আমরা খেলাধুলার বইয়ে শিখবো। হ্যাঁ, কি কি সাবধানতা? না, খোলা মাঠে আমরা ছুটে বেড়াবো না। বাজ পড়তে লাগলে গাছের তলাতেও দাঁড়া যাবে না। আমরা যদি মাঠে একাই পড়ে যাই তাহলে একদম শুয়ে থাকতে হবে, বা মুরগির মতো বসে থাকতে হবে। মুরগির মতো বসে মানে দুটো পাকে এইরকম ভাবে ধরে বসে থাকতে হবে, হ্যাঁ, মাথা নিচু করে। আর বেশিরভাগ ক্ষেত্রে ঘরের ভেতরে থাকতে হবে। আর ঘরে যদি ঘরের ভেতরটাকেও কি করতে হবে বলো তো? এই একটা ঘর আমাদের, ধরো পাকা ঘর, এখানে একটা তিরফলার মতো পাওয়া যায়, বাজ অ্যারেস্টার বলে, সেইটা লাগিয়ে দিতে হবে। তাহলে কি হবে বলো তো? এখানে যদি আমাদের ঘরের কাছে যদি মেঘের কানেকশন হয়ে যায় তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে মাটিতে পাঠিয়ে দেবে, ঘরের কোনো যন্ত্রপাতি বা কোনো কিছুর ক্ষতি হবে না। বুঝতে পারছো? তাহলে আমরা কি বুঝলাম? মেঘ, বৃষ্টি আর বাজের ব্যাপারটা জানলাম। এবার আমরা পড়বো। মেঘ নিয়ে কথা হতে হতেই সত্যি বৃষ্টি এলো। মেঘ নিয়ে কথা হতে সত্যি বৃষ্টি এলো। বিদ্যুতের চমক আর কড়কড় শব্দে বাজ পড়া শুরু হলো। তারপরে ক্লাসে সবাই নড়ে চড়ে বসলো, ঝাঁকিয়ে উঠলো।
ঋতু ঋতু বললো দিদি বাজ পড়ে কেন? নবীন বললো মেঘে মেঘে ঘষা লেগে আগুন বেরোয়। সুজন বললো সে কি করে হবে? মেঘ কি পাথর নাকি? মেঘ তো আসলে ছোট ছোট জলের কণা, তাতে কি করে ঘষা লাগবে? সাবিনা বলল একটা কাক উড়ে ইলেকট্রিক লাইনের পুরো তারের মাঝে গিয়েছিল, জোর শব্দ হলো, আর কি আলো কাকটা আর কি আলো কাকা গেল। এটি আমার খুব মন খারাপ হয়েছিল। বাজ পড়া আসলে ওই ওইরকম রকম মেঘের একটা জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎ যায়, তাতে আলোর ঝলক দেখা যায়, তখন আকাশে বিদ্যুৎ চমকায়। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি বাজ পড়লো। মেঘ থেকে কৃষ্ণা বিদ্যুৎ বলল মাটিতে দিদি গেলে কৃষ্ণা বলল দিদি নারকেল আর তাল গাছের ওপরেই কেন বাজ পড়ে? ওগুলো ওগুলো উঁচু গাছ, ওদের মাথাগুলো মাটি থেকে অনেকটা উঁচুতে, তার মানে অন্যান্য গাছের তুলনায় মেঘের একটু কাছে থাকে। সুজন বলল মেঘের কাছে বলেই উঁচু গাছের মাথায় বাজ পড়ে। তিন্নি বলল একবার তিন্নি বাজ বলল, পড়ে আমাদের একটা নারকেল গাছ মরে গেছিল। গেছিল, তার গুড়ি দিয়ে আমাদের পুকুর ঘাট বাঁধানো হয়েছে। অনেকেই তাই করেন, এমনিতে এসব গাছ কেউ কাটে না। বাজ পড়ে গাছ মরে গেলে কিছু করার থাকে না, তখন গাছটা ফেলে না দিয়ে নানান ভাবে কাজে লাগানো হয়। তোমাদের বাড়ি বা স্কুলের কাছাকাছি কোথাও বাজ পড়লে সে বিষয়ে জেনে নিয়ে লেখো। কোথায় বাজ পড়েছে? তোমাদের বাড়ির আশেপাশে কোথাও বাজ পড়েছে রিসেন্ট 1-2 বছরে? আচ্ছা, আমাদের বাড়ির পাশে একটা সুপারি গাছে বাজ পড়েছে। আচ্ছা, সুপারি গাছে বাজ বা সুপারি গাছটা বেঁচে আছে? হচ্ছে একটা গাছে একটা গাছ মারা গিয়েছিল, আর একটা গাছের অর্ধেকটা পড়ে গেছে। আচ্ছা, কখন বৃষ্টির আগে না পরে বাজটা পড়েছিল? বৃষ্টির সময়। মানে বৃষ্টি চলছে তখন? হ্যাঁ। আচ্ছা, তারপরে বলো তাতে কাদের কি ক্ষতি হলো? আর তাতে আমাদের পাশের বাড়ি ছাদের মাথায় পড়েছিল গাছটা। হ্যাঁ, আমাদের পাশের বাড়ি ছাদের মাথায় গাছটা পড়ে গিয়েছিল। এতে পাশের বাড়ির ছাদের মাথায়। ছাদ ফেটে গেছিল, হ্যাঁ। ফ্যান পুড়ে গেছিল না? হ্যাঁ। ফ্যান পুড়ে গেছিল? হ্যাঁ, না ফ্যান পড়েনি, একতলা বাড়ি ছিল, ওর মাথার উপর ছাদে গিয়ে ফ্যানটা একটু ভেঙে গিয়েছে। কি ভেঙে গেছে? ফ্যানটা। ফ্যান হ্যাঁ, ফ্যান ভেঙে গেছে, গাছ ভেঙে গেছে, এগুলো তো ক্ষতি নাকি? হ্যাঁ। তোমাদেরকে ভয় লেগেছে না? ভয় প্রচুর পেয়েছো? অনেকে আবার হ্যাঁ, চোখে মুখে ছটা লেগে যায়, কান ফেটে যায়। আমাদের টিনও ভেঙে গিয়েছিল। তোমরা চমকে গেছে? আমাদের টিন ভেঙে গেছিল, খুব জোরে আওয়াজ হয়েছিল। তিন ঝনঝন ঝনঝন করবে, ঠিক ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে সম্প্রীত, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, শিবম বলো, শিবম। আকাশে রঙের ছটা, শিবম বলো। শিবম, শিবম শোনা যাচ্ছে না? শিবম শোনা যাচ্ছে না?
হ্যাঁ শিফা বলো। শিফা হ্যাঁ স্যার। পড়ো এবার। আকাশে রঙের ছটা। আকাশের রঙের ছটা। বৃষ্টি থামার পর ছুটি হলো, বাড়ির পথে চললো সবাই। আবার একটু রোদ উঠলো। হঠাৎ করিম দেখলো আকাশে যেন অনেকগুলো রং সাজানো রয়েছে। বলল, ওই দেখো আকাশে কত রং সাজিয়ে রেখেছে। সবাই দেখলো। রেখা বলল, কি কি রং আছে বলো দেখি। আচ্ছা তুমি সবাই এরকম মিলে। রামধনু দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। তো এই দেখেছো কি কি রং? ওপরে থাকে লাল, হ্যাঁ। তারপরে কি থাকে? লাল, কমলা, কমলা, হলুদ, সবুজ, নীল, আকাশি, বেগুন। তাহলে বেগুনি, বে, নি, আ, গুনি। বেনিয়া সহ কলা। সংক্ষেপে কি বললাম? বেনিয়া সহকলা। প্রত্যেকটা নামের আদি অক্ষর দিয়ে বেনিয়া সহকলা। 7টা রঙের নাম যদি বলতে বলে তাহলে আমরা বলবো বেনিয়া সহকলা। বেনিয়া সহকলা বলে বে দিয়ে বেগুনি, নি দিয়ে নীল, আ দিয়ে আকাশি, স দিয়ে সবুজ, হ দিয়ে হলুদ, ক দিয়ে কমলা, লা দিয়ে লাল। তো এই রকম রং কেন হয় জানো? বৃষ্টি থামার পরেই হয়। কখন হয় এটা? আর বৃষ্টি থামার পরে রোদ উঠলে হয়। কেন হয় বলো তো এটা দেখি। বাতাসটা ভিজে থাকে, ওই বাতাসের মধ্যে দিয়ে যখন রোদটা আসে তখন ওই রোদের মধ্যে যে লাইটটা থাকে সেইটা ভেঙে যায় বিভিন্ন রঙে। ঠিক যেমন কাঁচের প্রিজম, মানে কাঁচের যদি এরকম একটা চারকোনা, এর মধ্যে যদি আমরা লাইট ফেলি তাহলে সেটাও ভেঙে যাবে, 7টা রঙে বিভক্ত হয়ে যাবে। তো এই বৃষ্টির কণাগুলো ছোট 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 এক একটা প্রিজমের মতো আকার ধারণ করে, তখন এখানে রংটা বিচ্যুতি ঘটে বা রংটা ভেঙে যায়। তো ব্যাপারটা হলো কি, এইরকম রামধনু বা রামধনু আমরা বাড়িতেও তৈরি করতে পারবো। তুমি কি করেছো? ক্লাস 2-এ শিখিয়েছিলাম তোমাদেরকে। আহ, কোনোদিন বাড়িতে রংধনু বা রামধনু করনি? হ্যাঁ স্যার, একবার করেছিলাম। কি করতে হবে বলো তো? এখানে জল দিতে হবে, এই বাটি একটা থালার মধ্যে জল দিতে হবে, আর একটা মিরর বা আয়না, একটা আয়নাকে এর মধ্যে রেখে দিতে হবে। কি করতে হবে? একদম থালিতে পানি ভরে রোদের সামনে রাখতে হবে আর একটা আয়না নিতে হবে। এবার এখান থেকে যদি আমরা আয়নাটার ওপর টর্চ ফেলি, টর্চের আলো ফেলি, তাহলে দেখবো পেছন হ্যাঁ। দিকের দেওয়ালে রামধনু তৈরি হয়ে গেছে। পেছন দিকের দেওয়ালে কি তৈরি হয়ে যাবে? বা ছাদে রামধনু আমাদের তৈরি। রংধনু বা রামধনু তৈরি হয়ে যাবে। এটা একবার করে দেখতে পারো, তবে সাবধান, আয়নাটা খারাপ হতে পারে, জল ঢুকে যেতে পারে আয়নার মধ্যে। রেখা বললো কি কি রং আছে হ্যাঁ। বলো দেখি। সবাই মিলে গুনতে শুরু করলো। গোনার পর রঙের সংখ্যা নিয়ে নানা রঙের জনের নানা মত। 4টে রং, নীল, সবুজ, হলুদ আর লাল। নীলের আগে একটু বেগুনি আভা দেখছিস না? 5টা রং। পরদিন সবাই মিলে ক্লাসে আকাশে রঙের 6টার কথা বললো। দিদিমণি বলল 4-5টা মনে হয়েছে দূর থেকে, ভালোই দেখেছো, তবে ওই নীলের 2টি ভাগ আছে, একটু গাঢ় আর একটু হালকা। এমনিতে আকাশ ওই রকম হালকা নীল দেখায়, ও তাই ওই রংটাকে বলে আকাশী। আকাশের যে নীল রং সেটাকে বলা হয় আকাশী। আকাশের রং কি? আকাশ। আকাশী। রিম্পা বললো আকাশের রং তাহলে মোট আকাশ। 6টা রং। খুব ভালো করে দেখলে হলুদ আর লালের মাঝে একটা রং পাওয়া যাবে, সেটার নাম হচ্ছে কমলা। বেনিয়া কমলা। সহ কলা। দেখো এখানে বলে দিয়েছে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা। বেনিয়া সহ কলা, ঠিক আছে। হ্যাঁ। কমলা রং দেখা যায়, তাই আমরা বলি মোট 7টা রং। কটা রং থাকে রংধনুতে আবার রামধনুতে? 7টা রং থাকে। 7টা রং থাকে, ঠিক। তারপরে দেখো তো, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক রংগুলোর নামের প্রথম অক্ষরগুলো নিলে আমরা সবাই খাতায় লিখি বেনিয়া সহকলা। তোমরা এটা মুখস্থ করে রাখবে, মনে রাখবে, হ্যাঁ। ঠিক আছে স্যার। তানিয়া বললো আচ্ছা দিদি, খানিক পরে রংগুলো মিলিয়ে গেল কেন? ওগুলো আসলে ছোট ছোট জলের ফোঁটার জন্য তৈরি হয়। জলের ফোঁটাগুলো যেই বাষ্প হয়ে যায় তখনই এই রঙগুলো মিলিয়ে যায়। তাহলে রংধনু কিছুক্ষণ পরে মিলিয়ে যায় কেন? না
জলের বাষ্প থাকে বাতাসে, সেই জলীয় বাষ্পটা, জলের কণা থাকে বাতাসে, সেই কণাটা যখন বাষ্পে পরিণত হয় তখন মিলিয়ে যায়। বুঝেছো? স্যার। হ্যাঁ করিম অবাক হয়ে বলল, জলের ফোঁটা? হ্যাঁ, ছোট ছোট জলের ফোঁটার উপর সূর্যের আলো পড়ে, এক এক ফোঁটা থেকে এক এক রঙের আলো চোখে আসে। সেই ফোঁটা থেকে যে রঙের আলো আসে সেটা সেই রঙের দেখায়। তাহলে ফোঁটা থেকে যে এক একটা রঙের এক একটা ফোঁটা থেকে আলো বেরিয়ে আসে। তারপরে দেখো তো, আকাশে রঙের ছটা দেখেছো? কেমন দেখতে আঁকো। তুমি কোথায় ছিলে, সূর্য কোথায় ছিল তাও আঁকো। তুমি দেখেছো সত্যি সত্যি আকাশে? হ্যাঁ স্যার, একবার দেখেছিলাম। একবার দেখেছিলে? কোথায় দেখেছিলে? হ্যাঁ স্যার, আমরা এক জায়গায় বেড়াইতে গেছিলাম, তখন দেখেছিলাম। সূর্যটা কোন দিকে ছিল? পশ্চিম দিকে। সূর্যটা পশ্চিম দিকে ছিল। তাহলে প্রথমে বেগুনি, তারপরে নীল, তাই তো? না, হ্যাঁ, বেগুনি, নীল, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। তারপরে এবার একটু হালকা নীল, আকাশের রঙের নীল। হালকা নীল। তাহলে এই রংধনুটা আঁকতে হবে। আর কি করতে হবে? কি হলো, শুনে দেখা কেন? আর এখানে লিখতে হবে স্যার, কোথায় সূর্য। বলো। ছবিটা আটকিয়েছিল। এখন ঠিক হলো? না স্যার, এখনো ঠিক হয়নি। ছবিটা আটকে গেছিল। এবার দেখো তো ঠিক হয়েছে? না স্যার, এখনো হয়নি। হয়ে যাবে, হ্যাঁ দেখো। স্যার, হয়েছে হয়েছে। হ্যাঁ, হয়ে বেগুনি, গেছে। নীল, আকাশি, সবুজ হলুদ, সবুজ হলুদ, কমলা। এরপরে হবে কমলা, সবুজ, সবুজ, তারপরে হবে হলুদ, হলুদ, তারপরে কমলা, কমলা, তারপরে লাল, কমলা, তারপরে লাল। তারপরে লাল হবে কোনটা? তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে বেনিয়া সহকালার। এই রংধনু ছবিটা সুন্দর করে আঁকতে হবে। আর সূর্য কোথায় ছিল, তারপরে তুমি কোথায় ছিলে সেটা দেখতে হবে। হ্যাঁ স্যার। তারপরে দেখো তো এখানে কি আছে, মিশলো আকাশ মাটির পরে। তুমি দেখেছো একটু দূরের দিকে তাকালে আকাশটা মাটিতে মিশে গেছে মনে হয়? হ্যাঁ স্যার, দেখেছি একবার। এই রেখাটাকে বলা হয় দিগন্ত রেখা। কি বলা হয়? দিগন্ত রেখা। ছুটির দিন পিনাকি মামার বাড়ি যাচ্ছিল মামার সঙ্গে। হেঁটে গেলে কম পথ। ধরো এখানে পিনাকির মামার বাড়ি, আর এই দিক দিয়ে রাস্তা আছে। আর যদি হেঁটে যায় তাহলে এখান দিয়ে অনেক কম পথ। তো হেঁটে গেলে কম পথ, বড় মাঠটা হ্যাঁ পেরোলেই পৌঁছে যাবে। দুজনেই ঠিক করলো হেঁটেই যাবে। মাঠটার কাছে এসে পিনাকি দূরে তাকালো, দেখছে মাঠের উপরে আকাশটা কি গাছের মাথায় মিশে গেছে। মামাকে জিজ্ঞেস করলো, মামা। হেসে বললেন, চলো ওখানে গেলেই দেখা যাবে মিশেছে কিনা। হাঁটতে হাঁটতে ওরা মামার বাড়ির গায়ে পৌঁছে গেল। মামা বললেন, দেখো তো আকাশটা কোথায়। পিনাকি দেখলো আকাশটা আগের মতোই অনেক উঁচুতে। বুঝতে না পেরে মামার দিকে তাকালো। মামা বললেন, চলো আমাদের বাড়ির পাশেই তো মাঠ, সেখানে গিয়ে আবার দেখা হবে আকাশটাকে কোথায়। মামার বাড়ির কাছে পৌঁছে পিনাকি একা এই মাঠের ধারে গেল। মাঠের ওপারে আকাশ, এখানেও মিশেছে মাটিতে। পরদিন স্কুলে ওইসব কথা বলল পিনাকি। তনিমা বলল, আমিও দেখেছি পিসির বাড়ি যাওয়ার সময়। দিদিমণি বলেন, ফাঁকা জায়গায় গেলেই এমন দেখা যাবে। দিদি, দূরের ওই জায়গাটাকে কি বলে? দিগন্ত রেখা বলে। ওটাকে কি বলা হয়? দিগন্ত রেখা। দিগন্ত চক্র রেখাও বলা হয়। এইসব নাম আছে।
মৌলি বলল, দিদি দিগন্ত রেখা কত দূর দূরে হয়? ফাঁকা জায়গাটা যত বড় হবে দিগন্ত রেখা তত দূরে যাবে, আর আকাশটা মাটির বেশি কাছে মিশে যাবে মনে হবে। আয়ুব বলল, আমাদের বাড়ির পিছনে সারি সারি গাছ, পুকুর পাড়ে দাঁড়িয়ে তাকালে মনে হয় যেন গাছগুলো অনেক দূরে গিয়ে আকাশে মিশেছে। এই গাছগুলো দেখো মনে হচ্ছে আকাশে ঠেকে গেছে। আচ্ছা এসো দলে আমরা কাজ করি। নিচে একটা মাঠ আর তার পাশে দিগন্ত রেখা আঁকো। তাহলে এই একটা দাগ টেনে দেবে, দাগ টেনে দিয়ে ছোট 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 গাছের গাছপালা আঁকা বাঁকা করে এঁকে দেবে। হলো, এখানে একটু নদী বা একটা পুকুর করে দিতে পারো, ধারে জল আসায় এখানে দু একটা গাছ করে দেবে। ঠিক আছে, এরকম ভাবে এইখানে একটা রেখা রেখা দেখাবে। এই রেখাটার নাম হচ্ছে দিগন্ত রেখা। কি রেখা? দিগন্ত রেখা। দিগন্ত রেখা। তারপরে চলো পাহাড়ে চড়ার মজা। আচ্ছা, এবার আমরা মাঠে দেখলাম, এবার আমরা যদি পাহাড়ে যাই। তুমি পাহাড়ে গেছো কখনো? হ্যাঁ স্যার, একবার গেছিলাম, উড়িষ্যায় গেছিলে? গেছিলাম, উড়িষ্যায়। হ্যাঁ, উড়িষ্যায় পাহাড়ে, উড়িষ্যায় আমি পাহাড়ে চেপেছিলাম। পাহাড়ে চেপেছো? হ্যাঁ উড়িষ্যায়। আচ্ছা, চাপতে কষ্ট না কষ্ট নয়? হ্যাঁ হ্যাঁ স্যার, খানিকটা কষ্ট। খুবই কষ্ট, কারণ পাহাড়ে যখন চাপবো পা দুটো হাঁটু দুটো প্রচুর চাপ পড়ে, মনে হয় যে আর পারছি না, অনেক কষ্ট হচ্ছে, তাই না বলো? হ্যাঁ দিদিমণির সঙ্গে পাহাড়ে বেড়াতে গেছে ছেলেমেয়েরা। তত্তর করে উঠে যাচ্ছে রতন, ইলিয়াস, রাবেয়া, তিতলি, জেমসরা। দিদিমণি ওদের সঙ্গে পেরে উঠছে না। দিদিমণি বয়স্ক তো, তাই পাচ্ছে না। তিতলি একটা বাঁকের পিছনে গিয়ে ঝোপের পিছনে লুকিয়ে পড়লো। তাকে না দেখে রতন বলল, তিতলি কই? এই দেখো, দিদিমণি পাচ্ছে না, ছেলেগুলো চত্বর করে উঠছে। ইলিয়াস তাকে খুঁজতে ছুটলো, অনেকটা এগিয়েও তিতলিকে পেল না। এবার পিছন থেকে হাসতে হাসতে এগিয়ে এলো তিতলি, বলল, ঝোপের পাশে দিয়ে যাওয়ার সময় একবারও তাকালি না? আমি তো লুকিয়েছিলাম। ঘন্টা খানেক ধরে হইচই হলো, তারপর সবাই নামতে শুরু করলো। রিমঝিম আর মিঠাই আস্তে আস্তে নামলো। জেমস বলল, পাহাড়ে চড়ার মজা খুব খুব মজা, আবার একদিন আসবো। রিমঝিম খুব রোগা, সে হাঁপাচ্ছিল, বলল, আমি স্বাস্থ্যটা ভালো করে ফেলবো, পরের বার আর হাঁপাবো না। মিঠাই খুব মোটা, সেও বলল, আমি খাওয়া দাওয়া বদলে ফেলবো, পরের বার তোদের মতোই ছুটবো, দেখিস। দিদিমণি বললেন, এই তো চাই, কি করলে স্বাস্থ্য ভালো থাকবে, ভালো হয় তা তোমরা জানো, সেভাবে সবকিছু করো, পরের বার আর কেউ হাঁপাবে না, আর তোমাদের সবার স্বাস্থ্য সম্পদ হয়ে উঠবে। আচ্ছা দেখো তো, কি করলে স্বাস্থ্য ভালো হয়? প্রতিদিন নিয়মিত কি দাঁত করলে? মাজলে, রোজ একটু খেলাধুলা, হাঁটা চলা, ব্যায়াম করলে শরীরটা ভালো হয়। তুমি কি করো? তুমি ব্যায়াম করো? হ্যাঁ স্যার, আমি ভোরবেলায় খানিকটা ব্যায়াম করি। খালি হাতে ব্যায়াম করো? হ্যাঁ কি স্যার, ব্যায়াম দাঁত করো? মাজি, তারপরে তুমি কি ব্যায়াম করো? করি, বদ্রাসন করি। হ্যাঁ, অনেকগুলো আসন করবে। হ্যাঁ, অনেকগুলো আসন করবে, হ্যাঁ একটু ছুটাছুটি করবে, তাহলে শরীরটা ফিট থাকবে। এর মধ্যে কি করো তুমি? স্যার। এখানে ভালো অভ্যাস কোনগুলো লিখতে হবে, এখানে কি করো, 1 2 করে ভালো অভ্যাস, যেমন রোজ ভোরবেলায় উঠা, দাঁত মাজা, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খেলাধুলা করা, ব্যায়াম করা, এগুলো লিখলাম। এবার এর মধ্যে কোনটা করি? 1 করি, দাঁত মাজি, 2 নম্বরটা করি, 4 নম্বরটা করি, 5 নম্বরটা, 6 নম্বর, এরকম ভাবে কোনটা করো সেটা এখানে লিখতে হবে। এর মধ্যে কি তুমি করো না, যেটা করো না সেটা এখানে লিখতে হবে। স্বাস্থ্যই আমাদের সম্পদ। দেখো এই ছেলেটা কত সুন্দর, ফিট বডি, একদম বডি বিল্ডার। তো এর কি ওষুধ লাগবে? কোনোদিন ওষুধ লাগবে না। দিদিমণির কথাটা ভাবতে ভাবতে বাড়ি পৌঁছালো জেমস। ওর কাকা তখন ব্যায়াম করছেন, তার ছাত্রছাত্রীরা দেখছেন, এরপর ওরা নিজেরাও ব্যায়াম করবে। এবার জেমস বুঝলো কাকার স্বাস্থ্য ও সম্পদ। সুন্দর স্বাস্থ্যের জন্য কাকার কত সুবিধে, এত কাজ করেন তাও হাঁপায় না।
তাহলে সুন্দর সুস্বাস্থ্য হলে আমরা কি করব? আমরা হাঁপাবো না, আমরা অনেক আমাদের দম থাকবে। এই সেদিন 1000 মিটার দৌড়ে মেডেল পেলেন কাকা। স্কুলে গিয়ে জেমস তার কাকার কথা বললো, দিদিমণি বললেন সুস্থ শরীরই আমাদের সম্পদ। তুমি যদি বারবার অসুস্থ হও তাহলে পড়াশোনাও হবে না, কিন্তু হবে না পড়তে স্যার। বসবে পেটে ব্যথা, হলো না পড়া। তারপরে ধরো কোথাও ঘুরতে যাবে, পেট ব্যথা, হলো না ঘোরা। ঘুমাতে যাবে, পেট ব্যথা, বসে গেলে ঘুমাতে আর পারলে না। তাহলে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না হয় তাহলে কোনো দামই নেই। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো শিপা। হ্যাঁ, ঠিক আছে স্যার। বর্ষা বলো। বর্ষা, হ্যাঁ স্যার বলুন। বলছি যে তারপরেরটা পড়ো। হ্যাঁ স্যার বলছি। তার জন্য কয়েকটা পরে নিয়ম মেনে চলা উচিত। পরে তার জন্য কয়েকটা নিয়ম মেনে চলতে হবে। নিয়মগুলো চলতে কি কি হয়। দেখো? জেমস প্রথমে বলল, হচ্ছে নিয়মিত খাবার খাওয়া। হ্যাঁ খাবারটা ঠিকঠাক নিয়মিত খাওয়া, অল্প খাওয়া, বেশি খাওয়া নয়। খাবারটা ঠিকঠাক খেতে হবে, নিয়মিত টাইমে খেতে হবে। জল খাওয়া, জলটা ভালোভাবে খেতে হবে। তারপরে সাঁতার কাটা। হ্যাঁ তারপর যোগাসন করা, ব্যায়াম করা। ব্যায়াম করা। তারপরে আর হচ্ছে ব্রত চান করা। স্নান করা, শরীর চর্চা হ্যাঁ করা। শরীর চর্চাও করি। দাঁতের যত্ন নেওয়া, ত্বকের যত্ন নেওয়া, চামড়ার যত্ন নেওয়া, চুলের যত্ন নেওয়া, পায়ের যত্ন নেওয়া, হাতের সব কিছু যত্ন নেওয়া। যতগুলো অঙ্গ আছে সবকিছুর সবেরই যত্ন নেওয়া, সবকিছুর যত্ন নেওয়া। যত্ন নেওয়া। যদি চোখটা কানা হয়ে যায় তাহলে আমি দেখতে পাবো, পড়তে পারবো? না যদি চামড়ায় ঘা হয়ে যায় আমি কি ভালোভাবে বসতে পারবো? না পারবো না। যদি পা ব্যথা করে তাহলে কি আমি ভালোভাবে বসে পড়াশোনা করতে পারবো? পড়াশোনায় মন যাবে? না গলায় কিছু আটকে গেলে। তাহলে টিকাই বললো সাঁতার কাটাও খুব দরকার, তাতে ব্যায়াম হয়, ভালো ঘুমও হয়, শরীর আলো ভালো থাকে। রিমঝিম ভালো বললো আমি আজ সকালে শরীর। 3 গ্লাস জল খেয়েছি। এবার থেকে ঠিক করেছি রোজই এবার জল খাবো। হ্যাঁ, ঠিকঠাক জল খাওয়া খুব জল দরকার। খাবো। মিঠাই বলল আমি ডাঁটা ঠিকঠাক চচ্চড়ি জল দিয়ে ভাত খেয়েছি। তুমি ডাঁটা চচ্চড়ি খাও? বলে হ্যাঁ স্যার আমি খাই। চচ্চড়ি ডাঁটা খাওয়া খুব ভালো। মাছ তরকারি খেলে অনেক ভিটামিন হয়। শশা খেয়েছি, শশা খাওয়া ভালো। বাহ, খুব ভালো, এগুলো ভালো জিনিস। যা পাবে তাই খাবে। কি করতে হয় তা তো বেশ জানো। শরীর ভালো থাকলে সবই কাজে আনন্দের, সব কাজ আনন্দের। শরীর খারাপ হলে কাজের উদ্যম ঘাটতি হয়। চিত্ত বলল আমার ঠাকুরদাও তাই বলতেন। আমার ঠাকুরদা বলতেন যেটা পাবে সেটা খাবে আর শরীরটা ভালো রাখবে, সুস্থ রাখবে। তোমরা চেষ্টা করো যাতে তোমাদের সবার স্বাস্থ্যই নিজের কাছে সম্পদ হয়ে ওঠে। নিজের সম্পদ হয়ে ওঠে। তোমার চেনা চেনা মানুষদের কার স্বাস্থ্য মানুষের ভালো আর কার স্বাস্থ্য খারাপ? তোমাদের বাড়ির মধ্যে কার স্বাস্থ্য ভালো? তোমার স্বাস্থ্য ভালো? রোজ রোজ রোগ হয়, অসুখ হয়? না স্যার আমি তো বলু। বাবা বাবা কি কোনোদিন অসুস্থ থাকে? না স্যার বাবার স্বাস্থ্য ভালো। তাহলে বাবার স্বাস্থ্য ভালো। স্বাস্থ্য ভালো মানে মোটা নয়, স্বাস্থ্য মানে সুস্থ, যাকে ওষুধ খেতে হয় না। মা হ্যাঁ মা স্বাস্থ্য ভালো। কেন মার হ্যাঁ দিদি। তুমি আমার স্বাস্থ্য ভালো, আমার দিদির স্বাস্থ্য একটুখানি খারাপ। দিদি একটু অসুস্থ হয় না? হ্যাঁ দিদি অসুস্থ হয় কেন এমন একটু ভাবছো? একটু। বাবা ভালো কেন? বাবা রোজ কাজ করতে পারে, বাবা অনেক জায়গায় যেতে পারে, বাবা হাঁপায় না। তারপরে বাবা আর কি করে?
বাড়ির অনেক কাজ করতে পারে, সেই জন্য বাবার স্বাস্থ্য ভালো। বাবাকে ওষুধ খেতে হয় না। মা স্বাস্থ্য ভালো মানে মা সারাদিন কাজে ব্যস্ত থাকে, কোনো সময় একটু রেস্ট পায় না, তবুও কিন্তু শরীর ভালো থাকে, তাই না? হ্যাঁ। তাহলে আমরা আর এই দুটো জিনিস থেকে আমি বুঝলাম যে কাজ করা ভালো। কি বুঝলাম? কাজ করা ভালো। কাজ করলে শরীর ফিট থাকে, তাই না? হ্যাঁ স্যার। দেখো বাবাও রোজ কাজ করে, মাও কাজ করে, সেই জন্য মা বাবা ফিট। তোমার স্বাস্থ্য ভালো না খারাপ? হ্যালো। তোমার কি কোনোদিন কোনো ওষুধ লাগে রোজ? না, রোজ লাগে না। যখন মাঝে মাঝে স্কুলে আসার সময় বৃষ্টিতে ভিজে গেলে, তখন ঠান্ডা লেগে গেলে ওষুধ লাগে। ঠান্ডা লেগে গেলে সেদিন স্বাস্থ্য খারাপ হয়ে গেল। আর দিদি রোজ ওষুধ খায়? দিদি এই যেমন সকালে উঠে বরফ খেয়ে নেয়। হ্যাঁ, এত দুষ্টু? হ্যাঁ স্যার। আমি তো জানতাম যে দিদিরা ভালো হয়, কিন্তু আমাদের পুরো উল্টো। হ্যাঁ, তুমি তো এত ভালো, দিদি বেশি বদ। হ্যাঁ স্যার, দিদি আমায় মারেও। না না, বলতে নেই, দিদি ভালোবাসে বলেই মারে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে চাই জল, চাই বায়ু, মাটি ও আকাশ। তাহলে আমাদের বেঁচে থাকতে জল চাই, জল আমাদের পর্যাপ্ত খেতে হবে। বাতাস চাই, দম ভরে নিঃশ্বাস নিতে গেলে বাতাস দরকার। আমরা থাকবো কোথায়? মাটি দরকার, আকাশ দরকার আমাদের। এই সব জিনিসগুলো আমাদের খুব কাজের জিনিস। তাহলে আমরা জল চাই, চাই বায়ু, মাটি ও আকাশ। আমাদের জীবনে মাটি, জল, বাতাস এর কিরকম গুরুত্ব সেটা আমরা আজকে দেখবো। কি দেখবে তো? ঠিক আছে। হ্যাঁ দেখবো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ, অনিক বলো, অনিক। অনিক, অনিক শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, পড়ো এবার একটু রিডিং। স্বাস্থ্য ছাড়া আর কি আমাদের সম্পদ? আর কি ভালো থাকলে আমাদের সুবিধা হয়? পুকুরে জল নোংরা হলে স্নান করতে ভালো লাগে না। জলে খারাপ গন্ধ থাকলে খাওয়াও সময় বমি পাই। পরিষ্কার জল কি তাহলে আমাদের সম্পদ? বাতাসে ধোঁয়া থাকলে বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বলে, ধোলা থাকলে শ্বাসকষ্ট ধোলা হয়, থাকলে শ্বাসকষ্ট, ঠান্ডা ঠান্ডা বাতাসে বাতাস শরীর শরীর। জুড়িয়ে যায়। তাহলে পরিষ্কার বায়ুও কি সম্পদ নয়? তাহলে আমরা 1 নম্বরে সম্পদ দেখলাম স্বাস্থ্য। আমাদের যে স্বাস্থ্য, এটা সব থেকে বড় সম্পদ। 2 নম্বরে সম্পদ দেখলাম জল। 3 নম্বরে আমরা সম্পদ দেখছি কি? বাতাস বা বায়ু। বায়ুটাও কিন্তু সম্পদ, ঠিক আছে। 4 নম্বরে আমরা দেখব মাটি। 5 নম্বরে দেখব আকাশ। 5 নম্বরে কি দেখব? আকাশ। তাহলে তারপরে মাটি নোংরা হলেও চলাফেরা অসুবিধা হয়। পলিথিন পরে থাকলে তলার মাটি রোদ হাওয়া জল পায় না। উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে। মাটিও কি আমাদের সম্পদ? তাহলে হ্যাঁ, মাটিও আমাদের সম্পদ। এইসব ভাবতে ভাবতে চিত্ত স্কুলে গেল। জল, মাটি, বায়ু নিয়ে নিজের ভাবনার কথা দিদিমণি চিত্তর খুব তারিফ করলেন এবং বললেন, জল, বায়ু, মাটি এইসবই প্রাকৃতিক সম্পদ। এগুলো কি? প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদ কোনগুলো? না, জল, মাটি, বাতাস, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। জন্মেই আমরা প্রকৃতি থেকে এসব পাই। যেমন জন্মগ্রহণ করে একটা বাচ্চা ছেলে, তেমনি এগুলো পেতে শুরু করে। রিনা বলল, দিদি বনের গাছও তো কেউ লাগায় না। ঠিক বলেছো, বনের গাছপালাও প্রাকৃতিক সম্পদ। সুযোগ পেলেই তোমরা গাছ লাগাবে, পারলে ফলের গাছ লাগাবে, তাতে তোমাদের ফল খাওয়া হবে, আবার পশু পাখিরাও সেই ফল খেতে পাবে। রিম্পা বলল, তবে জল, বায়ু, মাটি, সূর্যের আলো ছাড়া গাছ জন্মাতে পারে না।
ঠিক তাই ওগুলোও প্রাকৃতিক সম্পদ। সূর্যের আলোটাও কিন্তু প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে। হ্যাঁ স্যার। আমরা যদি ফুলের গাছ লাগাই তাহলে ফুল আমাদের ফুলের গাছ থেকে আমরা কি পাবো? ফুল পাবো, সেইটা বিক্রি করলে আমরা পয়সা পাবো। তাহলে যেটাতে আমাদের পয়সা ক্রিয়েট হবে, টাকা তৈরি হবে, সেটাই হচ্ছে সম্পদ। প্রাকৃতিক সম্পদের নাম লিখো। এখানে লিখতে হবে জল, বায়ু, মাটি, আকাশ, গাছপালা। কোথায় আছে জল? কোথায় আছে? বাড়ির পাশেই আছে, পুকুরে, নদীতে। তারপরে বায়ু কোথায় আছে? বায়ু আমাদের বায়ুমণ্ডলে আছে। আমাদের মাথার উপরে যত দূর পর্যন্ত যাব আমরা বায়ুমণ্ডল পাবো। জল, বায়ু, আকাশ, গাছ। গাছ বনে আছে এবং আমাদের বাড়ির আশেপাশে আছে। কি করলে তা নষ্ট হয়ে যাবে? আমরা গাছ কেটে দিলে নষ্ট হয়ে যাবে। বাতাসে যদি পচা জিনিস আমরা মিশিয়ে দিই, বাতাসটা দূষিত হয়ে যাবে। এগুলো লিখতে হবে কি করলে সেই সম্পত্তি টিকে থাকবে, এটা তোমাদের লিখতে হবে। জল ধরো, জল ভরো, জল বাঁচাতে চেষ্টা করো। তা আমরা অনেক সময় দেখেছি রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্যাপ দিয়ে গড়গড় গড়গড় করে জল পড়ছে, এরকম দেখেছো কোনোদিন? হ্যাঁ স্যার দিয়েছি। তুমি কি করেছো তখন? তখন আমি টলটা বন্ধ করে দিয়েছি। কলটা বন্ধ করে দিয়েছি, গুড। তুমি যখন ব্রাশ করো তখন কলটা ছেড়ে করো, না কলটা বন্ধ থাকে নি, ব্রাশ করা হলে তখন তারপর মুখ ধোও? স্যার ব্রাশটা হলে তারপর মুখ ধুই। আমরা শুধু শুধু জল নষ্ট করব না। তাহলে দেখো, টিউবওয়েল টিপে জল তুলছিল কৃষ্ণা। সে ভাবলো মাটির নিচে জল কখন শেষ হবে না? মাটির নিচে কি জল কখনো শেষ হবে না? হবে, অবশ্যই হবে। মাঠে এত মিনি ডিপ টিউবওয়েল বসেছে, তবুও তো জল শেষ হয় না। হবে, আস্তে আস্তে হবে। কি হয়েছে বলো তো? এই ধরো একটা পুকুর, এইখানে পড়ে গেছে ক্যারি ব্যাগ। এই ক্যারি ব্যাগ পড়ার জন্য জলটা কিন্তু আর তলার দিকে যেতে পারছে না। এর ফলে মাটির জলটা কমে যাচ্ছে। কমছে না? কমছে না? হ্যাঁ স্যার কমছে। রাস্তা হয়ে গেছে ঢালাই। আগে মাটির রাস্তা ছিল, এই মাটির রাস্তা ভেদ করে জল নিচে যেতে পারতো। এখন মাটি ঢালাই রাস্তা হয়ে গেছে, পিচ রাস্তা হয়ে গেছে, যার ফলে মাটির তলায় জলটা যেতে পারছে না। এর ফলে জল মাটির নিচে নামছে না? নামে না? আমরা তুলে নিচ্ছি কিন্তু আর ঢুকতে পারছে না, তাহলে মাটির নিচে নেমে যাচ্ছে আরো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে কি স্কুলে গিয়ে কৃষ্ণ সবাইকে কথা বললো, শুনে হারান বলল একদম ভুল। আমাদের পিসিদের পাড়ায় মিনিতে জল উঠছে না, মিনি ডিপ টিউবওয়েলে জল উঠছে না। দিদিমণি বললেন ঠিকই তো, মাটির নিচে জল তোলা সহজ, কিন্তু নিচে পাঠানো সহজ নয়। নদী সাগরের কাছাকাছি অঞ্চলে মাটির নিচে কিছুটা জল যেতে পারে, কিন্তু দূরের জায়গায় সে সুযোগ নেই। কৃষ্ণা বলল তাহলে কলের জল নষ্ট করা তো খুবই খারাপ। বটেই তো, যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করার দরকার। পুকুরগুলো গভীর করে কাটা দরকার, পাশে গাছ লাগানো দরকার। শীতকালে সেই জল দিয়ে চাষ করা উচিত। দিদি বলল, দিদি লোকেরা সজল ধারার ট্যাপ কল খুলে রাখে, এই জল কোথা থেকে আসে? পিন্টু বলল দেখিসনি, ডিপ টিউবওয়েল দিয়ে জল তোলে, সেই পাইপ দিয়ে পাঠায়। সেও তো মাটির নিচের জল এমন করে নষ্ট করে। তোমরা সবাইকে বোঝাবে কেউ যেন জলের কল খুলে না রাখে। কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেবে। কেউ যেন জলের কল ভেঙে না দেয়। দিদি, আমার মাসির বাড়িতে জলের অভাব। মাসিরা ফুল গাছের গোড়ায় কাঁচা আনাজ ধোয়া জল দেয়। এরকম করা দরকার। মাটির নিচে জল যত বাঁচে ততই ভালো, না হলে পরে খাবার জল পাওয়া মুশকিল হবে। তোমরা যখন বড় হবে তখন হয়তো দেখবে মাটির নিচে খাবার জল নেই। তাহলে কত দুঃখ, কত কষ্ট হবে বলো তো আমাদের, তাই না? অনেক অনেক কষ্ট হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। তাহলে আমরা জলকে সংরক্ষণ করব, জলকে বাঁচাবো। জলও একটা সম্পদ, ঠিক আছে অনেক? হ্যাঁ স্যার। আচ্ছা সুরজিৎ বলো, সুরজিৎ। হ্যাঁ স্যার। বুঝতে পারছো পড়াটাগুলো?
হ্যাঁ স্যার। কয়েকটা সম্পদের নাম বলো তো। একটা সম্পদের নাম, বলো। আরে এতক্ষণ ধরে আমি চিৎকার করছি, জল একটা সম্পদ, গাছ একটা সম্পদ, মাটি একটা সম্পদ, বাতাস একটা সম্পদ, সূর্যের আলো একটা সম্পদ, এগুলো সবই সম্পদ, বুঝেছো? হ্যাঁ স্যার, অনেক দেরি করে ঢুকছি তো এই জন্য দেখতে পাইনি। আচ্ছা, রিপিটটা অবশ্যই দেখো, রিপিটটা অবশ্যই ঠিক আছে দেখবে। স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। রিপিট ক্লাসটা অবশ্যই দেখবে। ঠিক আছে স্যার। আচ্ছা, কোনো কোশ্চেন আছে এতক্ষণ পর্যন্ত যেটা করলে বুঝলে? না স্যার। মাটির তলায় জল কি করে যায় বলো তো? মাটিতে আর জল কি হয়ে যায়? বলো। মাটি ভিজে তারপরে জল যায়। হ্যাঁ, মাটি বৃষ্টির জল হলে, ধরো এটা মাটির ওপরটা, হ্যাঁ, এইখানে বৃষ্টির জল পড়লো, এখানে বৃষ্টির জলটা থেকে গেল, এবার কি হয়, চুইয়ে চুইয়ে এখান থেকে আস্তে আস্তে পড়ে পড়ে গড়িয়ে গড়িয়ে পড়ে, চুইয়ে চুইয়ে মাটির ফাঁক দিয়ে জলটা পড়ে, মাটির ফাঁক দিয়ে আস্তে 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 জলটা মাটির তলায় যায়। এবার যদি এখানে পলিথিন থেকে যায়, পলিথিন যদি পড়ে তাহলে কি যাবে জলটা? না স্যার। এই জন্য পলিথিন ব্যবহারটা খুব নিষিদ্ধ হওয়া উচিত, কারণ পুকুরের তলায়, রাস্তার ধারে সবকে আমরা ঢালাই করে দিচ্ছি, নাহলে পলিথিন করে দিচ্ছি। এর ফলে মাটির নিচে জলটা ঢোকাটা খুব অসুবিধাজনক হয়ে যাচ্ছে। সেই কারণে আমাদের জলের কিন্তু স্তর, মানে যতটা উঁচুতে জলটা থাকার কথা ছিল, যত সহজে জলটা পাওয়ার কথা ছিল, তার থেকে অনেক নিচে জল চলে গেছে। এইটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা অবশ্যই দরকার। তারপরে জলটাকে সংরক্ষণ করতে হবে, পুকুরের জলগুলোকে আমাদের ব্যবহার করতে হবে চাষবাসে, এবং নদীর জল, পুকুরের জল, বৃষ্টির জলকে ধরে রেখে আমাদের ব্যবহার করতে হবে। তা না হলে জল কিন্তু একদিন শেষ হয়ে যাবে, তখন আমরা আর জল পাবো না। জল না হলে বাঁচবে? না স্যার। জল না হলে কেউ বাঁচবে না, গরু, ছাগল, কুকুর কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে, এই সভ্যতায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। এই জন্য আমাদের করা উচিত কি কি বলতো? 1 নম্বর, ট্যাপ খোলা থাকলে সেটাকে বন্ধ করে দেওয়া। তারপরে একই জল বিভিন্ন কাজে ব্যবহার করা, যেমন ধরো সার্ফ কাচা, সার্ফ দিয়ে পরিষ্কার করা কাপড় কাচার জলটাকে আমরা গাছের গোড়ায় দিতে পারি, সবজি ধোয়া জলটাকে গাছের গোড়ায় পাঠিয়ে দিতে পারি, তা পারি না? হ্যাঁ স্যার। পারি না, পারি না বলো। পারি স্যার। এই জলগুলোকে আমরা যদি বিভিন্ন কাজে ব্যবহার করি, স্নানের জলটা ধরো আমি এখানে মাথায় জল দিয়ে স্নান করছি, এখানে মাথায় জল ঢালছি, আর এখানে একটা নালা করা আছে, এখানে একটা বেগুন গাছ লাগানো আছে, বেগুন গাছে জলটা চলে গেল, তাহলে এই যে স্নানের জলটা বেগুন গাছে গেল, বেগুন গাছে তো আর আমাকে আলাদা করে জল দিতে হলো না, তাহলে স্নান করা জলটাই বেগুন গাছে কাজে লেগে গেল। এইভাবে জলকে আমরা জলকে অনেকভাবে ব্যবহার করে আমরা কিন্তু জলের সাশ্রয় করতে পারি, তাই না বলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, রিপিট ভিডিওটা অবশ্যই দেখবে। ঠিক আছে স্যার, আমরা বাড়িতে অনেক গাছ পুঁতি। আচ্ছা আচ্ছা, খুব ভালো, ঠিক আছে। হ্যাঁ, অর্ণব বলো, অর্ণব, অর্ণব ইয়েস স্যার। একটু পড়ো। আমিনা বললো, আমিনা বলল, দিদি বৃষ্টির সময় আমরা ছাদে জল ধরে স্নান করি। বাহ, তোমরা অনেকেই জল বাঁচাও। এখন থেকে সবাই যত পারো জল বাঁচাতে চেষ্টা করো। তাহলে মাটির নিচে জল কি, মাটির নিচে জল কি কি, জল দিয়ে কি কি করো? মাটির নিচে জল আমরা খাই, মানে পান করি, হ্যাঁ স্যার।
2 নম্বর আমরা কি করি? স্নান কাপড় করি, স্নান করি। কাপড় তারপরে স্নান করি, আর কাপড় কাচি, আর চাষ করি, ধুই, আর বাসন ধুই, বাসন মাজি, বাসন ধুই, আর বলো। খাবার তৈরি করি, হ্যাঁ, খাবার তৈরি করি, গা হাত পা ধুই। ওই জল বাঁচাতে কি করো? কম করে জল খেলে হবে না। না জল যাতে না নষ্ট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। স্নান অল্প জলে স্নান করতে হবে, পরিমিত, অল্প মানে পরিমিত, যতটুকু দরকার ততটুকু জলে স্নান করতে হবে, ঠিক আছে? যতটুকু জল দরকার ততটুকু জলে স্নান করতে হবে। কাপড় কাচার জন্য কি করতে হবে বলো তো? কাপড় কাচার জন্য একসঙ্গে অনেকগুলো কাপড়কে ভিজিয়ে নিতে হবে। চাষ করার জন্য কি করতে হবে? বেশিরভাগ বৃষ্টির জলটাকে আমাদের ব্যবহার করতে হবে। খাবার জলটাকে আমরা কি করব? খাবার জলটাকে খাবার আমরা বানানো জলটাকে কি করব? সব সবজিগুলোকে একটা জলে ধুয়ে নিতে হবে, বেশি জল যাতে নষ্ট না হয়। বাসন মাজা কি করতে হবে বলো তো? একটা বড় পাত্রে সব বাসনকে ভিজিয়ে দিতে হবে একসঙ্গে, সব থালা বাটি গ্লাসকে ভিজিয়ে দিয়ে একসঙ্গে ভিজিয়ে নিলে তখন এবার অল্প জলেই ধোয়া হয়ে যাবে, ঠিক আছে? এই ছকগুলো অবশ্যই করবে, ঠিক আছে? তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ অর্ক, শুনতে পাচ্ছ কথা? অর্ক, হ্যাঁ স্যার। পড়া বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমরা কয়েকটা সম্পদের নাম করলাম। কি কি সম্পদ বলো তো? স্যার স্বাস্থ্য সম্পদ, জল সম্পদ, বাতাস একটা সম্পদ, বাতাসটা একটা সম্পদ, বায়ু মানে সূর্যের আলোটাও একটা সম্পদ, এসবগুলো সম্পদ। গাছও আমাদের সম্পদ। স্যার নেটওয়ার্কের ডিস্টার্ব করছে। তোমার ওই ওখানে নেটটা খুব কম থাকছে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে প্রতিদিনই একটু করে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, বৃষ্টির জলকে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি? স্যার কিছু শুনতে পাচ্ছি না। বৃষ্টির জলকে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি? চাষের কাজে ব্যবহার করি, চাষের কাজে, ধরে রেখে আমরা স্নান করার কাজে ব্যবহার করতে পারি। সেই জলকে দিয়ে আমরা জামা কাপড়, কাপড় চোপড়, বাসন ধুতে পারি, পারি না? হ্যাঁ স্যার। আমরা যদি ছাদের উপরে ফুটোগুলোকে বন্ধ করে দিই তাহলে অনেকটা জল হয়, সেখানে আমরা স্নান করতে পারি, সেই জলটায় আমরা প্যান্ট জামা কেচে নিতে পারি, অনেক কাজে লাগাতে পারি। বৃষ্টির জল আমাদের ব্যবহার যত বাড়বে মাটির তলের জল তত কম লাগবে আমাদের চাষ করতে, মানে কাজ করতে। বৃষ্টির জলকে আমরা যদি একটা পুকুরে ধরে রাখি তখন সেটা দিয়ে চাষবাস করা যাবে, অনেক গাছ লাগানো যাবে সেই জলে, না? হ্যাঁ স্যার। আজকে পড়াটা বুঝতে পেরেছো তো? কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। আচ্ছা, তাহলে আজকে 137 স্যার নম্বর। বলছি যে যেটা করতে দিয়েছিলে বাংলাটা, সেটা কোন হোয়াটসঅ্যাপ নম্বরতে পাঠাবো? 70001658 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, গুড নাইট, সঙ্গে স্যার থাকো। আরেকবারটি বলুন। হ্যাঁ, স্যার আরেকবারটি বলুন। 700 700 1658 16381। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে শেষ করছি তাহলে, টাটা, বাই বাই। স্যার গুড নাইট। ওকে, গুড নাইট।
হ্যাঁ, কৃত্তিকা বলো। কৃত্তিকা, হ্যাঁ স্যার। পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ। গাছ কি আমাদের সম্পদ? হ্যাঁ স্যার, প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, গাছ আমাদের প্রাকৃতিক সম্পদ। তো গাছ কিভাবে সম্পদ হলো একটু বোঝাও তো, কেমন করে সম্পদ হলো? সম্পদ কাকে বলে? গাছ আমাদের ফল ফুল দেয়। ফল দেয়, ফুল দেয়, মধু দেয়, ঔষধ দেয়, জামা কাপড় দেয়, মানে গাছের গুণের কথা বলে শেষ করা যাবে না। অনেক কিছু, ছায়া দেয়, আশ্রয় দেয়, আসবাবপত্র দেয়, কত কিছু দেয়। তাও আমরা গাছ কেটে ফেলি, তাও না বলো, তাই না বলো? গাছকে আমরা তাও কেটে দিই। হ্যাঁ। আর সব থেকে বড় ব্যাপার, গাছ যদি আমাদের যে একটা জিনিস না দিত আমরা মরে যেতাম। কি বলো তো? অক্সিজেন। কি বলো তো? অক্সিজেন। অক্সিজেন না দিলে বাঁচতে পারতে? না। জানো তো আমরা প্রতিদিন প্রায় 5,000 টাকার অক্সিজেন গাছের কাছ থেকে নিই। পেট ভরে বাতাস নিয়ে নিলাম, গাছ আমাদেরকে 5,000 টাকার অক্সিজেন দিয়ে দিল। 5,000 টাকার অক্সিজেন আমরা রোজ গাছের কাছ থেকে পাই। তো কত বড় সম্পদ একটা গাছ বলো? হ্যাঁ, তাও আমরা গাছ কেটে ফেলি। খুব মায়া লাগে গাছকে দেখে, কথাও বলবে না। স্যার, আমি একটা ছবি দেখেছিলাম। বলো। কাল আমাদের ছবি আঁকার প্রতিযোগিতা হয়েছে, আজকে প্রাইজ দিয়েছে। কি হয়েছে তুমি? সেকেন্ড। ও, কি এঁকেছিলে? স্যার, একটা মেয়ে নোংরা পরিষ্কার করছে, ডাস্টবিনে ঢালছে। বাহ। একটা আমি ছবি দেখেছিলাম জানো, এইরকম একটা গাছের গুঁড়ি আছে। হ্যাঁ, একটা গাছের গুঁড়ি, আর ওই গুঁড়ি থেকে একটা ছোট্ট লেকলেকে ডাল বেরিয়েছে, আর ওই ডালে একটা এত বড় আম ধরে গেছে। কি মায়া! গাছকে কেটে দিয়েছে, তবুও গাছ আমাদেরকে উপহার দিচ্ছে, তাই না বলো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের গাছকে বাঁচিয়ে রাখতে হবে। মাটি কি সম্পদ? হ্যাঁ স্যার। আচ্ছা, মাটি কিভাবে সম্পদ? মাটি যদি না থাকে তো গাছ কোথায় হবে? মাটি যদি না থাকে আমরা কোথায় হাঁটা চলা করব? মাটি যদি নোংরা হয় তা আমরা থাকতেই পারবো না, বাঁচতেই পারবো না। তাহলে মাটিও একটা সম্পদ। আর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য। সব থেকে আমাদের বড় সম্পদ কি? স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো না হলে আমাদের পড়াশোনা কিচ্ছু হবে না। ঠিক আছে কৃত্তিকা, আজকে শেষ করছি, তাহলে সঙ্গে থাকো। হ্যাঁ, পড়াটা বুঝতে পেরেছো তো যতদূর পড়ালাম? হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ। ওকে। শুভান্বিতা বলো। শুভন্বিতা, শুভান্বিতা, 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 শুনতে পাচ্ছ? শুভান্বিতা, শুনতে পাচ্ছ? শুভান্বিতা, হ্যাঁ স্যার। কি হলো? শোনা যাচ্ছে, কথা বললেই শোনা যাবে, কথা বল। হ্যাঁ স্যার। আজকে পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। তুমি ডাঁটা চচ্চড়ি খাও? না। কেন? খাসনি। তুমি কি খেতে ভালোবাসো? দেখো এখানে ছবিটা দেখো। শুভান্বিতা রাগ করেছে আজকে নাকি? শুভান্বিতা দেখো এখানে ছবিটা দেখো, ছেলেটা কত সুন্দর ভাত খাচ্ছে না রুটি খাচ্ছে গো? ভাত খাচ্ছে। ভাত? তুমি কি দিয়ে ভাত খাও? আমি সবজি খাই। হ্যাঁ, তো ডাঁটা চচ্চড়ি মানে সজনে ডাঁটা, আলু আর এই টুকটাক এটা ওটা দিয়ে একটা চচ্চড়ি করে। মারা তো খুব খেতে ভালোবাসে। তুমি খেতে ভালোবাসো? হ্যাঁ।
গলাটা কান্না কান্না কেন লাগছে? বকা খেলে নাকি? আস্তে আস্তে স্যার যোগ বিয়োগ ভাগও ভুলে যাচ্ছে, মার পড়ছে তাই। না মায়েরে মারলে হবে না, যোগ বিয়োগ ভাগও ভুলে যাচ্ছে। আহ, আচ্ছা আচ্ছা, ও হবে, বাচ্চারা তো একটু ভোলা টাইপ হবে, ওদের মনটা ভুলে যায়, একটুতেই ওরা ভুলে যায়, একটুতেই ওদের সব মনে থাকে, ওদের মেমোরি খুব প্রচুর হয়, ওদের মেমোরি থাকে। ঠিক আছে সুভানিতা, একটু মনে করে রোজ একটু করে পড়বে, না পড়লে তো হবে না। আজকের পড়াটার মধ্যে কোনো কোশ্চেন আছে তোমার? ঠিক আছে, কোশ্চেন লিখে রাখবে, যদি কোনো কোশ্চেন থাকে লিখে রাখবে, যেটা বুঝতে পারছো না আমাকে জানাবে, তবেই তো আমি বোঝাবো। ঠিক আছে, এরপরের দিন তুমি কিন্তু আমাকে কোশ্চেন করবে, কয়েকটা কোশ্চেন লিখবে পরিবেশের ওপর, যে কোশ্চেনগুলোর উত্তর আমি তোমাকে দেবো। হ্যাঁ ঠিক আছে, আজকে শেষ করছি, টাটা বাই বাই, গুড নাইট।